কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 11 জুন 2024। আজকে আমরা প্রথম আলো এবং বণিক বার্তা দুইটাকেই বিশ্লেষণ করব। আসেন প্রথম আলো দিয়ে আমরা শুরু করি। আজকে প্রথম আলোর প্রথম পেজে আছে হচ্ছে শেখ হাসিনা মোদির বৈঠক এবং সম্পর্কে গভীরতা বৃদ্ধিতে আশাবাদ। ব্যাপারটা এবার একটু টাফ হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য। টাফ হবে না, ঠিক একটু মাল্টি ডাইভার্স করা লাগবে। কারণ হচ্ছে আগে শুধু দুইটা 10 বছর হচ্ছে শুধু মোদি এককভাবে ক্ষমতায় ছিল। এবার হচ্ছে মোদি যেহেতু হচ্ছে আপনার জোট সরকার গঠন করছে এবং কংগ্রেস ভালো সিট পাইছে, সো কংগ্রেসকে এখন মাথায় রাখা লাগবে। এটা আমরা অলরেডি দেখা শুরু করছি, কংগ্রেসকে মাথায় রাখা হচ্ছে। যাই হোক, অর্থনৈতিক গভীর সংকটে শীঘ্রই সমাধান নেই। আমরা হচ্ছে পরের পেজে যাই। দেখেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করার দাবি সংসদে। 23-24 অর্থ বছরের সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনার অংশ হিসেবে 3জন সংসদ সদস্য এই দাবি তোলেন। দেখেন, যে অর্থ পাচার করে তার অর্থ আছে, সে পাওয়ারফুল এবং সে পাচার করে, এবং এগুলো হচ্ছে চিহ্নিত করা হয় না। কম টাকা চুরি করলে জেল জরিমানা হয়ে যাচ্ছে, কিন্তু বেশি টাকা চুরি করলে হচ্ছে খবর সমস্যা নাই, এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। যেমন হচ্ছে আচ্ছা বাদ দিই। সংসদের সম্পূরক বাজেট পাস। সম্পূরক বাজেট হচ্ছে আপনার 23-24 অর্থ বছরের জন্য 37,817 কোটি টাকার সম্পূরক বাজেট দেওয়া হয়েছে। সম্পূরক বাজেট বলতে বোঝায় যে সকল মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি ব্যয় করেছে তাদের অনুমোদন দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাকে সম্পূরক বাজেট বলে। রোহিঙ্গা শিবিরে চলতি বছরে গুলিতে 20 রোহিঙ্গা নিহত। এটা খুব বড় একটা ক্রাইসিস আমাদের জন্য, আমাদের সিকিউরিটির জন্য। রোহিঙ্গা নিয়ে কিছু না কিছু পরীক্ষা থাকে, আপনি এটা কোট করতে পারবেন, এটা ডেট লিখে রাখেন আর কি, ঠিক আছে? যে জানুয়ারি 1, 2024 থেকে আপনার 10 জুন 2024 পর্যন্ত 20 জন রোহিঙ্গা নিহত হয়েছে। দেখেন, গতকাল সোমবার ভোর 4:15 দিকে হামলা চালানো হয়। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি বা আরসা হচ্ছে এই হামলা চালিয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা আমাদের জন্য। দেখেন, যেটা বলতেছিলাম আর কি, যে এখন আমাদেরকে অবশ্যই কংগ্রেসকে মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের সংসদ দলীয় চেয়ারম্যান সোনিয়া গান্ধী, এটা হচ্ছে রাহুল গান্ধী এবং এটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। বুঝে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন ব্যালেন্স করা লাগবে আর কি। আচ্ছা, দেখেন, অন্যদের তুলনায় ইইউ ঋণ অনেক আকর্ষণীয়। অন্যদের বলতে উনি এটা বুঝেছে চীনকে, বুঝে যাচ্ছে। দেখেন, এটা বলতে বাংলাদেশে একটা উইন্ডো দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে বাংলাদেশ যে ঋণ নেয় তার ম্যাক্সিমাম ঋণ নেয় হচ্ছে চীন থেকে। এই চীন থেকে নেওয়ার একটা সমস্যা, চীন হচ্ছে ঋণের শর্তগুলো হচ্ছে প্রকাশ করে না। দেখেন, উনি এটা নিয়ে আসছে। অন্যদের ঋণের শর্ত কি সেটা জানি না, তবে আমাদের দেওয়া ঋণের শর্ত বেশ ভালো, আকর্ষণীয়, এবং হচ্ছে ঋণ প্রস্তাবের সাথে অনুদান এবং কারিগরি সহায়তার বিষয় থাকে। যেমন ওরা যদি $100 মিলিয়ন হচ্ছে আপনার ঋণ দেয়, দেখা যাচ্ছে $20 মিলিয়ন অনুদান হিসেবে দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক আর কি, ঠিক আছে? মানে এটা টোপ দিয়ে রাখছে বাংলাদেশকে, যে ঋণ লাগলে শুধু চীনের দিকে না ছুটে আমাদের দিকে আসো আর কি। কেটে রাখা টিলায় ধস, এক পরিবারের 3জন নিহত। এটা হচ্ছে আপনি যে কোনো এনভায়রনমেন্ট ক্লাইমেট সম্পর্কিত জায়গায় কোট করতে পারবেন বা লিখতে পারবেন, যে এইটা কিন্তু একটা সিকিউরিটি কনসার্ন। দেখে খুব খারাপ লাগছে আমার, গতকাল এই নিউজটা পড়ে ফেলেছি, যে ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং একটা 2.5 বছরের বাচ্চা, সম্ভবত 2 বছরের বাচ্চা তানিম মারা গেল। মূল্যবৃদ্ধি জীবিকার উপরে হচ্ছে নেতিবাচক প্রভাব রাখছে। এটাতে আপনি জাস্ট এই জায়গাটা মাথায় রাখতে পারেন, যে এটা হচ্ছে আপনার এশিয়া ফাউন্ডেশনের একটা সমীক্ষা বলেছে বাংলাদেশের 33% মানে দেখেছে 33% পার্টিসিপেন্ট হচ্ছে গণতন্ত্র বোঝেন না। তাহলে এটা কিন্তু আমরা বিশেষ রিটার্নে ইউজ করতে পারি যদি আসে, এটা যদি নেতিবাচক নিউজ কম ইউজ করে ভালো আর কি, ঠিক আছে? যাই হোক, 4 নম্বর পেজে হচ্ছে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই। আসেন দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান কেন জরুরি। এখন দেখেন, এটা পরীক্ষায় আসবে না, তবে সবচেয়ে স্যাড লাগে এটা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার মাজহারুল ইসলাম প্রগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নকশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খালি উল্টা পাল্টা করে ভবন নির্মাণ করতেছে, গাছ কাটতেছে, কোনো ধরনের সিস্টেম নাই, যেখানে ইচ্ছে সেখানে একটু খালি জায়গা পাইছে বানায় ফেলে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুন্দর, এটাকে সুন্দর রাখা লাগবে, এগুলো গিঞ্জি করা যাবে না। দেখেন, এটা হচ্ছে আমাদের 6 নম্বর পেজ। নদ মহাসাগরের পাশে অস্থায়ী গরুর হাট। তাহলে দেখেন, সড়ক মহাসড়কের যানজটের পাশে গরুর হাট না বসানোর পৃথক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং স্থানীয় মন্ত্রণালয় বিভাগ। নদের সীমানা ক্ষতির ভিতরে বেশ কিছু দখল করে চলছে হাটের প্রস্তুতি রয়েছে, ঠিক না। ওদের জন্য স্পেসিফিক জায়গা দিয়ে দেওয়া উচিত।
দেখেন 7 নম্বর পেজে উট চলে আসছে। পশু গরুর হাটে রাজধানী গাবতলীর পশু হাট বিক্রির জন্য 2টি উট আনা হয়েছে, 30 লাখ টাকা করে দাম ধরা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে ডেটাটা আপনি নোট করে রাখবেন অবশ্যই। নারী এবং শিশু সম্পর্কিত সব কিছু না কিছু পরীক্ষা আসলে কোট করে দিবেন যে এটাই প্রতি 3 শিশুর একজনের খেলার সময় না। এটা বলছে হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ প্লে গ্লোবাল নেটওয়ার্ক, ডে অফ প্লে গ্লোবাল নেটওয়ার্ক, ঠিক আছে। ওরা বলছে 3 জনের একজনের খেলার সময় নেয়, ঠিক আছে। 31% খেলা নিরাপদ জায়গা নেয় হচ্ছে, 22% খেলার সঙ্গী নেয় 20%, ঠিক আছে। কিছু একটা মাথায় রাখবেন এখান থেকে। মালয়েশিয়ার শ্রমবাজার চক্র নিয়ে বাইরার সবাই হট্টগোল, 50,000 কর্মী মালয়েশিয়া যেতে পারে না। আসলে হট্টগোল করে কী হবে আর কি, এটা তো শাস্তি হচ্ছে না। পুনর্বাসন না করে উচ্ছেদ আতঙ্কে বাসিন্দারা, এটা হচ্ছে আমার ঠিক ধারণা নাই হরিজন সম্প্রদায়ের যে জায়গাতে আছে সেটা কি ওদের কিনা বা সম্পত্তিটা কাদের। তবে আমার বেসিক যেটা এখন মনে হচ্ছে, মানে যেহেতু ডিটেলস আমি জানি না, কিনা কমেন্ট করা যাচ্ছে না, বাট যদি ওদের জমি হোক বা না হোক ওদেরকে পুনর্বাসনের একটা সুযোগ দেওয়া উচিত আর কি। হ্যাঁ, কারণ আমি হচ্ছে কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, আমি কিছু কাজ করি। তো ওইখানে দেখি কিছু মানুষগুলো খুব মানবতার জীবনযাপন করে, পানি নেয়, ওয়াশরুম নাই, খাবার নাই, মানে খুব খারাপ অবস্থা। তো ওদেরকে উচ্ছেদ না করে, মানে উচ্ছেদ যদি করার প্রয়োজনে ওদেরকে অবশ্যই হচ্ছে পুনর্বাসন করা লাগবে। আর তাছাড়া দেখেন এখানে বানানো হবে অত্যাধুনিক কাঁচা বাজার। এই অত্যাধুনিক কাঁচা বাজার নামটা দেওয়া মানে বুঝে যাবেন এইখানে রেগুলার কাঁচা বাজারের দাম বেড়ে যাবে। রেগুলার কাঁচা বাজারে মরিচ 110 টাকা হলে এখানে 120 টাকা। বাংলাদেশের একটা সমস্যা যে সব কিছু অত্যাধুনিক করতে চায় আর কিন্তু প্রাইসটা বাড়ায় দেয়, এটা একটা সমস্যা। যাই হোক, ডিটেলস ওদের হিস্ট্রি আমি জানি না, সেটা নিয়ে আসলে আজকে আমি স্কিপ করে যাই। ওকে, অষ্টম পেজে আসি। মূলে ঘা না দিয়ে টাকা সাদা করার কাজ হবে না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন, ইসরায়েল অর্থ আটকে ফিলিস্তিনকে পঙ্গু করতে চায়। এইটা আসলে এখানে যা আছে এটা হয়তো বিসিএস এ সরাসরি আসবে না, তবে এটা প্যালেস্তাইন নিয়ে কিছু একটা আসবে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারবেন। এটা স্টোরিটা আমি আপনাকে খুলে বলি। মূলত হচ্ছে এটা অনেক আগের, এটা হচ্ছে আপনার গত 1.5 মাস আগের একটা নিউজ। সেই নিউজটা হচ্ছে এরকম যে প্যালেস্তাইনের পুরো ব্যাংকিং সিস্টেমটাকে হচ্ছে ইসরায়েল সেপারেট করে ফেলতে যাচ্ছে। ওকে, এখন ইভেন এটা হচ্ছে একটা স্টেপ। প্রথম হচ্ছে সেপারেশন, অর্থাৎ ব্যাংকিং সিস্টেম থেকে ইসরায়েল প্যালেস্তাইনকে সেপারেট করে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে প্যালেস্তাইন প্রতি মাসে $27 কোটি আপনার ইউএস ডলার হচ্ছে কি পায়, ভর্তুকি পায়, শুল্ক পায় ভর্তুকি না, শুল্ক পায়। এটা দিয়ে তারা হচ্ছে 1,47,000 এমপ্লয়িকে বেতন দেয় এবং ওদের যা লাগে সেগুলো কিনে। এইখান থেকে টাকা মারা শুরু করছে হচ্ছে ইসরায়েল। বর্তমানে 17 মিলিয়ন ডলার ওরা রেখে দিচ্ছে, ঠিক আছে। এখন আর দিচ্ছে $10 মিলিয়ন। তাহলে এই টাকাগুলো হচ্ছে কী করতেছে ওরা, ইসরায়েল ওদের নিজস্ব অ্যাকাউন্টে রাখতেছে এবং সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে যুদ্ধ তহবিলে ব্যয় করা, অর্থাৎ অস্ত্র কেনার জন্য কিনতে যাচ্ছে ইসরায়েল। অর্থাৎ প্যালেস্তাইনের টাকা মেরে দিয়ে প্যালেস্তাইনকে মারার জন্য অস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল, ঠিক আছে। এই যে 27 কোটি মার্কিন ডলার রাজস্ব পেয়ে আসছিল, এই অর্থ দিয়ে 1,47,000 সরকারি কর্মচারী বেতন দিচ্ছিল, চাহিদা মেটাচ্ছে আর কি, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে $10 কোটি নিচে নেমে আসে। এরপরে হচ্ছে এই টাকাটা হচ্ছে ওরা কি করতে চায়, যুদ্ধ তহবিলে হস্তান্তর করতে আছে। দেখেন, বাজেয়াপ্ত ইসরায়েলি যুদ্ধ তহবিলে হস্তান্তর করতে আইন পাশ করার জন্য চাপ দিচ্ছে। তাহলে এটা নিয়ে হচ্ছে ইসরায়েলকে প্রেশার দিচ্ছে আমেরিকা, যে এটা না করার জন্য, কিন্তু আমেরিকার প্রেশারতে কিছু হয় না। এটা হচ্ছে ছোট একটা স্টোরি আর কি, এটা পড়ে নিতে পারেন। বাট মেন ইস্যুটা হচ্ছে একটা নোট করে রাখতে পারেন, বাট এটা ওই মাথায় রাখেন, লেখার সময় লিখে দেবেন আর কি। যাই হোক, আসলে আমার এখানে ম্যাক্সিমাম দাগো না কেন, আমি ভিডিওটা সেকেন্ড টাইম বানাচ্ছি, ফার্স্ট টাইম সেভ হয় না। এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার, এত বড় ভিডিও সেভ না হলে কষ্ট লাগে। যাই হোক, দেখেন, গান্সের পদত্যাগ চাপে নেতানিয়াহু, উনি হচ্ছে আপনার এর আগে বলছিল যে আফটার পোস্ট ওয়ার প্ল্যান যদি নেতানিয়াহু না দেয়, মানে এই যুদ্ধ তো পড়তেছি বুঝলাম, এখন যুদ্ধের পরে কি হবে, এইটার প্ল্যান না দিলে উনি পদত্যাগ করবে 8 জুনের মধ্যে। তো নেতানিয়াহু দেয় না, উনি পদত্যাগ করছে। এটার ফলে নেতানিয়াহু প্রচুর চাপে পড়ছে। এই পর্যন্ত সম্ভবত 2 বা 3 জন পদত্যাগ করছে এবং আরও অনেকে পদত্যাগ করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যাই হোক, মোদির মন্ত্রিসভা এবার কোনো মুসলিম নেই, এটা আমি গতকাল ইনস্টাগ্রামে দেখতেছিলাম যে প্রায় 72 জনের একটা মন্ত্রিসভা, ঠিক আছে, 72 সদস্যের একটা মন্ত্রিসভা। এখানে কোনো মুসলমান নাই কেন, দেখেন থাকতে হবে এমন না, আমি বলতে চাচ্ছি ভারতে 25 কোটি মুসলমান আছে, তাহলে একজন মুসলমান পার্টিসিপেটর থাকা উচিত। এই মোদি এবার থার্ড টাইম না,
প্রথমে এক ছিল, সেকেন্ডার ছিল, এইবার নাই। মোদি হচ্ছে একজন কট্টর পার্সোনালিটি, মানে উনি খুবই ভয়াবহ একজন পার্সন। উনি হচ্ছে মানে আমার ভাবি আর কি যে উনি খুব কট্টরভাবে হচ্ছে সবাইকে কি করতেছে, ভারতের ধর্মীয় রাজনীতি নিয়ে আগাচ্ছে। এইটা কিন্তু উপমহাদেশের জন্য খুব একটা ভালো না, যদিও উনি ওয়ার্ল্ড পলিটিক্সে ভালোই আগাচ্ছে। যাই হোক, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের উত্থান, আপনারা জানেন এটা হচ্ছে গতকালকে নিউজ। উনি খুবই একটা জুয়া খেলে ফেলছে যে আহ, নিজস্ব যে পার্লামেন্ট ওইখানে উনি ডিসলভ করে দিছে এবং নির্বাচনে ডাক দিছে। ইউকে তো নির্বাচন, বেলজিয়ামের প্রাইম মিনিস্টার কালকে পদত্যাগ করছে। মোটামুটি ইউরোপ এখন একটা একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকার চেঞ্জ হওয়ার, সবগুলো দেশে সরকার চেঞ্জ হওয়ার একটা বড় সম্ভাবনা দাঁড়ায় গেছে আর কি, ঠিক আছে। ইনার প্রেসিডেন্ট পদে এবার আলোচনায় বাঘের গালি বাপ বাফ গালি বাফ, ঠিক আছে। দেখেন এটা এটা পরীক্ষা আসবে না, ঠিক আছে। তবে এটা আমি জাস্ট এই জন্য একটু পড়ে রাখছি যে উনি ওনার ইয়াটা বলার জন্য। দেখেন ইরানের উনি স্পিকার, উনি হচ্ছে একজন জেনারেল ছিল, রেভলিউশনারি গার্ডের সদস্য। উনি হচ্ছে তেহরানের কি ছিল, আপনার তেহরানের মেয়র ছিল। মানে উনি হচ্ছে একে তো পলিটিক্যাল, তারপর মিলিটারি, সবখান দিয়ে। ইভেন ইরানের সবাই এরকমই, দেখেন সাবেক মেয়র। ইরানের সবাই যে নেতারা সবাই জেনারেল, সবাই হচ্ছে পলিটিশিয়ান, সবাই আর্মি। বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এটা হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগের সংগঠন ফরেন চেম্বার বলেছে হঠাৎ করে নীতি বদলের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতায় চির ধরবে। দেখেন প্রতি বছর বাজেট আসে, ঠিক আছে, তারপর দেশের সরকার চেঞ্জ হইতে পারে। এগুলোর সাথে যদি পলিসি চেঞ্জ হয় তখন মানুষ আর কি ইনভেস্ট করে না। কেন বলি, কারণ ইনভেস্ট করে হচ্ছে 50 ইয়ার্সের জন্য, মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, ওরা তো 1 বছরের জন্য ইনভেস্ট করবে না। এখন 50 ইয়ার্সে যদি ওরা দেখে বারবার নীতি চেঞ্জ হয় তখন ওরা ইনভেস্টমেন্টে যায় না। এটাই বলার ট্রাই করছে যে দেখেন এখানে ফরেন চেম্বার বলেছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নীতি ধারাবাহিকতা অন্যতম পূর্বশর্ত। আপনি নীতি বারবার চেঞ্জ করবেন, মানুষ ইনভেস্ট করবে না। এখন কি নীতি চেঞ্জ করছে এবার বাজেটে দেখেন, এখন থেকে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল কারখানা স্থাপনের ক্ষেত্রে নতুন করে আর কোনো কর অব্যাহতির সুযোগ থাকবে না। তার মানে আর কোনো কর অব্যাহতি দিচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেমন হচ্ছে ইপিজেড, তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার এই যে ইকোনমিক জোন, ঠিক আছে, ইকোনমিক জোন, ওইখানে হচ্ছে কি আপনার কর অব্যাহতি দিয়ে ওদেরকে আকর্ষণ করা হয়, কিন্তু যেহেতু বাংলাদেশে টাকা লাগবে কর অব্যাহতি উঠে ফেলছে। এখন এইটা হচ্ছে নতুন কোম্পানি গঠন ছাড়া কর অব্যাহতির সুবিধা পাওয়া যাচ্ছে না। সরকারি অর্থনৈতিক অঞ্চলে শর্ত সাপেক্ষে কর অব্যাহতির সুবিধা থাকলেও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে এই সুবিধা তুলে নেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্যমূলক নীতি মনে করে ফরেন চেম্বার। যে সকল কোম্পানি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে কেবল তাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর অব্যাহতির সুযোগ বহাল থাকবে। তাহলে এইটা নিয়ে হচ্ছে ফরেন চেম্বার, FICCI হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, এটা পরীক্ষা আসতে পারে। ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ওকে। উৎপাদনে জোর না দিলে খাদ্য নিরাপত্তা বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল বলেছেন দক্ষতার অভাবে বিভিন্ন খাতে অপচয় বাড়ছে, বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তার সুফল পাই না। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আমাদের কৃষি উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, তা না হলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকিতে পারবে। অলরেডি হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং ফুড ডিপ্লোমেসি, আমরা জানি এটা বিশেষ একবার আসছে যে এই খাদ্য নিরাপত্তা যত সংকট হবে ফুড ডিপ্লোমেসি তত বাড়ানো লাগবে আর কি, ঠিক আছে। শেয়ার বাজার বাজেটের পর 2 দিনে 2.5% কমেছে সূচক। এই পেজে আর তেমন কিছু নাই জানার মতো। পরের পেজে বন্ধুসভা আমাদের লাগবে না, পরের পেজে বিজ্ঞাপন আমাদের লাগবে না, তারপরের পেজে হচ্ছে বিনোদন আমাদের লাগবে না, তারপরে হচ্ছে আমাদের খেলাধুলা, কালকে হেরে গেল, খুব কষ্ট লাগছে ভাই। তারপর শেষ পেজে দেখি আমরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিজেপির হাতেই রইল, যেমন হচ্ছে আপনার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নির্মলা সীতারমন, পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্কর। জয়শঙ্কর কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, মারাত্মক ইন্টেলিজেন্ট। স্বরাষ্ট্র হচ্ছে অমিত শাহ। এছাড়া PM নিজের কাছে রাখছে হচ্ছে পারমাণবিক শক্তি, মহাকাশ, পার্সোনাল, জন অভিযোগ, পেনশনের মতো বিভাগ, যেগুলো 10 বছর ধরে তিনি দেখাশোনা করছেন আর কি, ঠিক আছে। ওকে, এবার আমরা বণিক বার্তায় আসি। দেখি বিশ্ব বাজারের সঙ্গে মূল্য সমন্বয় হচ্ছে না জ্বালানি তেলের। গতকাল প্রথম আলোতে নিউজ হয়েছে শুধু ডিজেল বিক্রি করে 2023 সালে প্রায় 8,000 কোটি টাকা শুল্ক পাইছে সরকার। এখন ব্যাপারটা হচ্ছে মূল্য কমানো লাগবে, যেহেতু বিশ্ববাজারে মূল্য কমে গেছে। এখন আপনি যখন জ্বালানির মূল্য কমাবেন না তখন মুদ্রাস্ফীতি কমবে না। এইগুলো না একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আর কি, যে ডিসিশনটা নেওয়া হচ্ছে। জ্বালানি তেলের মূল্য কমাচ্ছে না, আবার মুদ্রাস্ফীতি কমাতে যাচ্ছে, কিন্তু আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থাকলে মুদ্রাস্ফীতি বাড়বে।
এই ধরনের কন্ট্রাডিক্টরি ডিসিশনগুলো হচ্ছে আটকানো লাগবে, ঠিক আছে? এই যেগুলো আমরা প্রথম আলোতে পড়ে আসছি, আমরা স্কিপ করি। তারপর দেখেন বিশ্বব্যাপী বেড়ে চলেছে ঋণগ্রস্ত জম্বি কোম্পানি। এখন জম্বি কোম্পানিকে এটা পরীক্ষায় চলে আসতে পারে। 3 বছর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেও, 3 বছর, এটা মাথায় রাখবেন, 3 ইয়ার্স ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেও সুদ পরিশোধের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে না পারা কোম্পানিগুলোকে জম্বি হিসেবে পরিচিত। তাহলে যারা 3 ইয়ার্স পারফেক্টলি কাজ করার পরেও যথেষ্ট টাকা কামাইতে পারবে না, যাতে সুদ কী করতে দিতে পারবে, তাহলে তারা জম্বি কোম্পানি। এই ধরনের কোম্পানির মধ্যে রয়েছে কার্নিভাল ক্রুজ লাইন, জেট ব্লু এয়ারওয়েজ। দেখেন জেট ব্লু এয়ারওয়েজ নামটা লিখে রাখবেন। আর হচ্ছে আপনার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, টেলিকম ইতালিয়া, এই 3টা নাম রাখবেন। যদি এটা চলে আসে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা একটু মানে এই কোডটা ভালো লাগছে, এটা আসতে পারে। তুরস্কে $10 বিলিয়ন সুইস বিনিয়োগ, 10 বিলিয়ন মানে হচ্ছে 1000 কোটি ডলারের বিনিয়োগ করে সুইজারল্যান্ড, ঠিক আছে? 300টা কোম্পানি। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তুরস্ক এখন একটু ঝামেলা আছে ফাইন্যান্সিয়ালি, কিন্তু তারপরে তুরস্ক তাদের ইসরায়েলে এক্সপোর্টের 99% ড্রপ করছে। এখন এটার ফলে তাদেরও লস হয়েছে, ঠিক আছে? এখন এই যখন আপনার সুইজারল্যান্ড থেকে বিনিয়োগটা আসছে, এবার তুরস্কের জন্য ইকোনমি আবার দাঁড়ায় যাবে। এটা কিন্তু বিশাল বড় একটা সাপোর্ট দিচ্ছে। সরকারকে ব্যাংক ঋণ নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো আসলে প্রতিদিনই পড়তেছি, স্কিপ করে যাই আমরা। ডিজিটাল কর বসিয়ে প্রতিবন্ধকতায় স্মার্ট বাংলাদেশ গঠন কষ্টসাধ্য হবে, এটা হচ্ছে আপনাদের গতকালকেও বাজেটের পর থেকে শেয়ার করা হচ্ছে। যেমন ইন্টারনেটের উপর কর বাড়ায় ফেলছে, মোবাইল কলের উপর কর বাড়াইছে। ইন্টারনেটের উপর কর বাড়ালে তো ভাই মানুষ ইন্টারনেট ইউজ করতে পারবে না। এখন তাহলে তো স্মার্ট বাংলাদেশের মূল ফিলোসফিটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যেমন আপনি যদি স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটেন, তাহলে হচ্ছে যত টাকা, আপনি যদি মোবাইলে কিনেন আপনার 20 টাকা বেশি। এটা কোনো কথা? অনলাইনে মানুষ টিকিট কাটলে তো খরচ কম হয়। অনলাইনে কেন মানুষ যায়? দুর্নীতি কম হয়, খরচ কম হয়, ঠিক আছে? অনলাইনে তো আপনাকে বেতন ভাড়া দেওয়া লাগতেছে না, ঠিক না? অথচ বাংলাদেশে উল্টা, অনলাইনে হলে সব কিছুর দাম বাড়ায় দিচ্ছে। এরকম কথা? যে এগুলো হচ্ছে কমন কথাবার্তা, এই যে দুর্নীতি, পুঁজি পাচার, ব্যাংক খাত, এগুলো আজকে আর পড়তেছি না আর কি, ঠিক আছে? আমরা আগাই। গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে। দেখেন অ্যাপল হচ্ছে চ্যাট জিপিটির সাথে হচ্ছে পার্টনারশিপে যাচ্ছে। নেক্সট অ্যাপল প্রোডাক্টে হচ্ছে চ্যাট জিপিটিকে মডারেট করে ইউজ করা হবে। এটা নিয়ে অ্যালন মার্কস হচ্ছে কালকে টুইট করছে, ঠিক আছে? টুইট করছে সেটা যে যদি চ্যাট জিপিটিকে ইউজ করে তাহলে হচ্ছে কি ওরা ব্যান করে দিবে স্পেস এক্স বা টেসলা। এবং মানে এআই, উনি বলতেছে ওপেন এআই থেকে না নিয়ে কেন অ্যাপল নিজে এআই বানাচ্ছে না। এটা কিন্তু একটা গুড কনসার্ন হচ্ছে আপনার ডেটা সিকিউরিটি। ফুল একটা মানে এআইকে মানে আমাদের যারা আইফোন ইউজ হতে সমস্যায় পড়ে যাবে ডেটা সিকিউরিটি নিয়ে আর কি, ঠিক আছে? যাই হোক, সিটি ব্যাংকের ঋণমান AA1 লাগবে না, এগুলো আমাদের পরীক্ষা আসবে না। তারপর টকিজ, এখানে কিছু নাই। জঙ্গলিতে সিয়ামের নায়িকা হচ্ছেন দিঘি, কেমন নাম। ওকে, দেখি পরে কি আছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম বাড়ছে। দেখেন বিয়েটা করতে পারবেন না স্বর্ণ কিনে। ইন্দোনেশিয়ার চালের উৎপাদন কমার পূর্বাভাস, কারণ হচ্ছে বৃষ্টিপাত কম হওয়া, ঠিক আছে? আবার ইন্ডিয়াতে আবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে চাল উৎপাদন বাড়বে, এটা গতকালকে আমরা পড়েছি। মে মাসে রাশিয়ায় জ্বালানির তেল রফতানির 6 মাসে সর্বনিম্ন, এগুলো আমাদের লাগবে না, জাস্ট মাথায় রাখেন আর কি। এফডিআই প্রভাব বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা FICCIর, ওই যে একটু আগে পড়ে আসলাম যে যারা হচ্ছে বিদেশি ইনভেস্টরদের একটা সংগঠন, প্রথমত সেটাই এটা, ঠিক আছে? সো আর পড়তেছি না। 805 কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ছাড়লো বিশেষ ট্রেন, ম্যাঙ্গো ট্রেন। রোহিঙ্গা ক্যাম্পের গুলিতে 3 জন নিহত, এটা পড়ে ফেলেছি আমরা। বড় প্রকল্প নিয়েও ঠেকানো যায়নি পদ্মার ভাঙন। দেখেন এখনো বর্ষা শুরুই হয় না, তার মধ্যে হচ্ছে পদ্মা ভেঙে ফেলতেছে। এগুলো আসলে স্মার্টলি দেখা উচিত। হোমনায় অর্ধশতাধিক গাছ উপড়ে রাস্তা সংস্কার, উপড়ে বলে হচ্ছে এটা কাটা বললেই ভালো হতো, ঠিক আছে? যাই হোক, সিলেটে টিলাতসের 6 ঘন্টা পরে সন্তানসহ স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার, খুবই দুঃখজনক। ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর 8 দিন বন্ধ ঘোষণা। তাহলে হিলি স্থলবন্দর হচ্ছে কোথায়, এটা জেনে নেবেন। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সম্পর্কে আরও গভীর হবে, এটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের প্রথম আলো এবং বণিক বার্তা। আশা করি সবাই কিছু শিখতে পারবেন, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।